ওকে, আমরা সুমনের কথা শুনছিলাম। হ্যাঁ, মানে ওইটাই বলছিলাম যে আমাদের দেশে অ্যাকচুয়ালি এগুলো হ্যান্ডেল করা অনেক কঠিন। মানে কোন জায়গায় গিয়ে মানে আমরা অ্যাকচুয়ালি এই ধরনের কোন রেডিও বা টিভি অনুষ্ঠান তো আগে কখনো হয়নি, রাইট? আমরা যদি কোথাও গিয়ে বলি যে আমরা ভৌতিক টিম, আমরা এসেছি করতে, সবাই তখন হা করে তাকা থাকে, সেটাই ব্যাপার, টিম ভৌতিক এটা কি। মানে যদি বলি যে ভূত দেখতে আসছি, ওটা শুনলে হাসে, আবার কেউ বলে যে না এগুলা ঠিক না। মানে অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে এবং এখনো করতে হয়। বাট দেন এগেন আমরা এটা এনজয় করি দেখেই এটা করছি আর কি। আমরা এখনো পিওরলি এটা করতে পারছি বিকজ আমরা গিয়ে বলি এটা হচ্ছে সুমন ভাই, তাকে নিশ্চয়ই চিনেন, উনি একটু আপনার সাথে কথা বলবেন, ও সুমন ভাই এটা অটোগ্রাফ, তো ওখান থেকে জিনিসটা ইজি হয়ে যায়। আচ্ছা, কিন্তু মানে আমি একটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে আমি একবার এরকম বেরিয়েছিলাম রাস্তায়, আমার একজন কলিগ এবং আমাদের মানে বস বলবো, তার সাথে বেরিয়েছিলাম আমি। বেরোনোর পরে, রাস্তায় বেরোনোর পরে প্রথমে যখন আমরা বললাম যে আমরা আসলে ভূত দেখতে আসছি, বলে কি আপনারা কি করেন? আমি বললাম যে না, মানে আমরা এমনি দেখতে আসছি যে এখানে এরকম ঘটনা আছে, এরকম শুনছিলাম তো এরকম কোনো কিছু ব্যাপার স্যাপার আছে, আপনারা কি করেন? এবং তারপরে খুব সন্দেহের চোখে তাকাতে শুরু করলো, এবং তারপরে যেরকম শুরু করলো যে কয়েকজন লোকের দিকে তাকালো, ওরাও এগিয়ে আসলো, এগিয়ে এসে আপনারা কি করেন? তখন দেখলাম যে এই জায়গাটা আর বেশিক্ষণ থাকা যাবে না, তারপরে চলে এসেছি। তো এরকম প্রবলেমের নিশ্চয়ই পড়তে হয়, এবং মানুষজন আসলে ভাবে যে মানে দেখা যায় কি, আমি সত্যি কথা বলতে যে কাউকে এই পর্যন্ত এই ভূত এফএমএ বা ভূত স্টিমের বাইরে যাদেরকে দেখেছি যে কেউ কোনোদিন ভূতের কোন একটা ঘটনা বলতে গেছে বা এরকম প্যারানর্মাল কোন একটা ব্যাপার স্যাপার বলতে গেছে, সঙ্গে সঙ্গে একটা মানে মতামত যায়, হ্যাঁ হতে পারে, মানে আমি একটা মানে পুরোপুরি আমার সামনে ঘটা এবং উইটনেস সহ যখন আমার একটা ফ্রেন্ডকে বললাম যে জানিস এরকম ঘটনা ঘটেছে, তো বললো যে এরকম তো হতেই পারে। আমি বললাম কেমন করে হতে পারে? তো বলছে হয় না, ব্যাপারটা আসলে এরকমই হয়। হ্যাঁ, আবার যেমন আমার এক ফ্রেন্ড আছে, সে ভূত জিন প্রেত মানে কিছু বিশ্বাস করে না, কিছু করে না। আচ্ছা, ও আবার রাতে আবার একদিন এই ভূতের গল্প করছি, ও আবার একটু ভয় পেয়েছে। তো আমি বললাম যে তুই কেন, মানে কিসের ভয় পাচ্ছিস তুই? ভূতের, তুই তো ভূত বিশ্বাস করিস না, কিসের জানি না আবার ভয় লাগছে। ব্যাপারটা হচ্ছে এটা, মানে ভয় জিনিসটা তো আমাদের একটা মানে আমাদের মধ্যেই আছে জিনিসটা। আচ্ছা শুনুন ভাই, হঠাৎ করে মাঝে মাঝে যে সমস্যাটা হয়, এটা কেন হয় যে হঠাৎ করে আমি কিছুটা এক্সপিরিয়েন্স করলাম, মানে ভয়টাকে একদম হঠাৎ করে, এবং অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে যে জাস্ট ও এগুলো কোনো কিছু বিশ্বাস করে না এবং জীবনে কোনোদিন ওরকম কিছু ভাবেও নি, কিন্তু হঠাৎ করেই একটা জায়গায় এসে আচমকা জিনিসটা মানে ফিল হয় যে কিছু একটা ঘটনা আছে। যেমন আমার একটা ফ্রেন্ড, ও খুবই মানে ও এমনিতে একজন ইঞ্জিনিয়ার, সে জীবনে কখনো এই সমস্ত জিনিস তো বিশ্বাস করে না, মানে ওকে জোর করেও বিশ্বাস করা যাবে না, কিন্তু হঠাৎ করে সেই ছেলেটা একদিন দুপুরবেলায় তার জানালাটা খুললো, মানে রেগুলার সে জানাটা খোলে, কিন্তু সেদিন তার মনে হলো যে কিছু একটা ওখানে আছে, বা হঠাৎ করে খুব একটা ভয় লেগে গেল এবং সঙ্গে সঙ্গে সে পারলো না, জানাটা বন্ধ করে দিল। এই জিনিসটা কেন হয় যে এই যে সার্টেন একটা চেঞ্জ চলে আসে মানুষের মধ্যে? হয় কি, অ্যাকচুয়ালি অনেক সময় আমরা সে কখনো একটা গল্প শুনলাম বা কিছু একটা দেখলাম, একটা হরর মুভি দেখলাম বা যাক খুশি হতে পারে, কোন একটা কারণে হয়তোবা আমি অনেক সাহসী, আমার এগুলো ভয়টা নাই, আমার বিশ্বাস নাই এগুলোতে, বাট ওই মনের ভেতর কোনোভাবে হয়তোবা ওই সাবকনশিয়াসে ভয়টা রয়ে যায়। আচ্ছা, তারপর দেখা যায় যে খুব সিম্পল একটা ছোট একটা কারণে, আমি কয়েকদিন আগে একটা করেছিলাম, গল্প বলেছিলাম, টাওয়ার অফ সাইলেন্স। রাইট, হ্যাঁ, তো ওই টাওয়ার অফ সাইলেন্সের গল্পটা শুনেছিলাম দুপুর বেলায় কোন একটা চাইনিজ রেস্টুরেন্ট, আমার ফ্রেন্ডরা বসে গল্প করছিলাম তখন শোনা। তারপরে তখন আমি থাকতাম ধানমন্ডির বাসায়, আমার বাসার তখন 3 তলায় 2টো রুম ছিল, একটা বেডরুম আর একটা বড় একটা ড্রয়িং রুম টাইপের, আর বাকিটুকু ছাদ। আমি ওই 3 তলায় একাই থেকেছি বছরের পর বছর, আমি ওখানেই থাকতাম। ওই গল্প শুনে কিন্তু আমার কোনো ভয় লাগে নাই, আই ওয়াজ ফাইন, আই ওয়াজ টোটালি ওকে। রাত্রেবেলা আমি গিটার বাজাতাম, কখনো খিদা লাগলে আমি তখন 3 তলার ছাদতে ওঠা, মানে 3 তলা থেকে আমি 2 তলায় নামতাম, 2 তলার কিচেনে ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে খাবার টাবার নিতাম। একদিন রাতে এরকম হঠাৎ করে মনে হলো যে কিছু খাই বলে আমি আমার দরজাটা খুললাম, আমার দরজাটা খোলার পরে সোজা হচ্ছে সিঁড়ি, নিচে সিঁড়িটা নেমে গেছে, তারপর সিঁড়িটা ওই যে ইউটার্নটা নাই, আচ্ছা ওরকম একটা আমার মনে হলো কি যে আমি ওখানে দেখছি একটা বয়স্ক একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার চামড়া টামড়া পুরো কুচকানো, অনেক বুড়ি একটা মহিলা, এবং আমার দিকে মুখ করা, মানে তাকানো, বাট তার চোখ নাই, মানে গর্ত আর কি চোখের এখানে, কিন্তু মনে হচ্ছে যে আমার দিকে তাকানো, মানে ফেসটা আমার দিকে। তো এরকম একটা জিনিস দেখে আমি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে আমি দরজা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে আমি ভিতরে দাঁড়িয়ে বললাম যে আমি এটা কি দেখলাম, এটা কি হইলো, মানে আমি তখন গিটার বাজিয়েছি। আমি বললাম কি যে না, এটা যেটা হচ্ছে এটা হ্যালুসিনেশন, এটা কিছু না,
এগুলো আসলে 2 দিন আগে টাওয়ার অফ সাইলেন্সের গল্প শুনছি, আমি নিজে আবার যুক্তি দিলাম। তারপর আবার একটু টেনশন তো এখন আবার নিচে নামতে হবে। আমার কথা হচ্ছে যে এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস হচ্ছে, যদি কখনো ভয় পাই কোনো একটা কিছু দেখে বা শুনে, ওটা আমি ফেস করার চেষ্টা করি ডিরেক্ট, যে একদম খুব দূরে একটা কিছু দেখে ভয় পেলাম, আমি দূরে আমি ওই জিনিসটার দিকে আবার যাই দেখার জন্য যে আসলে কি, নাহলে খামাখা ভয়টা রয়ে যায় ভিতরে। সো তখন যেটা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমার নিচে নামতে হবে, আমার খাবার খাইতে হবে নিচে থেকে, মানে ফ্রিজে থেকে খাবার নিতে হবে। সো আমার কাছে কিছু ছিল না, ওই নিলাম, ওই একটা পোস্টার ছিল আমার ক্লিন্ট ইস্টউডের রোল করা, অনেক পুরোনো শক্ত হয়ে গেছে, মানে ছিল ওইটা লাঠির মতন, হাতে নিলাম, নিয়ে দরজাটা খুললাম, খুলে দেখি নিচে কিছু নাই। এবং আমি তখন ওটা নিচে গেলাম, নিচে গিয়ে আমি ফ্রিজ থেকে খাবার কি খেলাম খেটে আবার উপরে আসলাম, আমি ঘুমাইলাম ওই দিন রাতেবেলা, আমার কোনো প্রবলেম নেই। এরপরের দিন হয়তো কোনো প্রবলেম নাই। থার্ড নাইটে রাত্রেবেলা শুয়েছি, হঠাৎ করে টুক করে একটা কোথায় জানি আওয়াজ হলো, যে হয় না মাঝে মধ্যে, এটা খুব বেশি হয়, এটা অনেক হয়, কনসিয়াস হয়ে গেলে তো বেশি হয়। এবং তখন আমি কনসিয়াস কিছু না, এরকম টুক করে একটা আওয়াজ হলো, ওই আওয়াজের পরে আমি 3-4 রাত ঘুমাতে পারিনি। তো আমার কথা হচ্ছে যে আমি এখানে ভয় পাইলাম কেন, এটা আমার ভয় পাওয়ার কথা না। ভয় পাইছি ওই অ্যাকচুয়ালি 3-4 দিন আগেই কিন্তু আমার ওই ভয়টা ভিতরে ছিল, সাবকনশিয়াস মাইন্ডটা আটকা ছিল অ্যাকচুয়ালি জিনিসটা, ওটা তখন বের হয় আর কি। মাঝে মধ্যে মানুষজন যদি হঠাৎ করে এরকম ছোটখাটো ব্যাপারে যদি ভয় পায়, তো ওটাতে ওরকম ভয়ের কিছু নেই, হয়তো বা এটা তার মধ্যে চাপা ছিল, এটা এখন জাস্ট বের হয়ে গেছে। এবং আমাদের আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগে, আমার খুব হয় যে চোখ বন্ধ করলে বা ভয় পাওয়া যখন শুরু করি, তখন এমনিতেই এরকম ভয়ঙ্কর কিছু চেহারা মানে ছবির মতো ভেসে ওঠে, মানে দেখতে পাই যেন যে এরকম চেহারা, মানুষটা এরকম, মানুষের মানে জাস্ট আমি ওইটা সামনে দেখছি না, জাস্ট আমার মানে ওই ব্রেইনের ভেতরে ইমেজ গুলো তৈরি হচ্ছে। এই ইমেজ গুলো কোথেকে আসছে আল্লাহ জানে। মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো আমি বলবো আমাদের সবারই সাবকনশিয়াস মাইন্ডের একটা ব্যাপার। মানে তার মানে কি আমি কোনোদিন কি এক্সপিরিয়েন্স করেছিলাম বা ওইরকম কিছু দেখেছিলাম, না হলে এই জিনিসগুলো তৈরি হয় কিভাবে? নট নেসেসারিলি যে আমি জিনিসটা এক্সপিরিয়েন্সই করতে হবে, হয়তো বা আমি ছোটখাটো মানে ফ্ল্যাশ অনেক ধরনের ঘটনা একসাথে মিলিয়ে আমার তারপরে জিনিসটা আমি যতখানি কল্পনা প্রবণ হব, আমি যতখানি ক্রিয়েটিভ, আমি ততখানি একটা জিনিস দেখতে পারবো। ডেফিনেটলি ভ্যারি করে আমার মনে হয়। কিছু বলো সময় এই আপনি যে একটা বইয়ের কথা বলেছিলেন না, যে পজিশন ইন ইসলাম নাকি জানি, সেটা আই থিঙ্ক কিছু লোক জানতে চাইছে বইটার নাম। ওটা হচ্ছে ওয়ান থিং। আরেকটা হচ্ছে যে ও আমি না ওনার নামটা ভুলে গেছি, তার এই গল্প বলার সময় আপনি বেশ করে মাথা নাড়তেছেন, এটা কেন? মনে হয় আপনি কিছু একটা এখানে লিঙ্ক টিঙ্ক খুঁজে পেয়েছেন মনে হয়, ওটা একটু বলেন। একটা জিনিস মিস করছি, যেটা হচ্ছে মিস করছি বলতে যেটা আরো একটু স্ক্যারি ছিল, আমি মানে কথার মধ্যে হারাই ফেলছিলাম। সেটা হচ্ছে যে আমার নিজের কাছে অনেক স্ক্যারি, যেটা হচ্ছে যে মানে ওই জিনিসটা তো টের পেতাম না যখন আমি পজেস ছিলাম, তখন তো যে নিজেকে হার্ট করার ব্যাপারটা আমি টের পেতাম না, কিন্তু একটা জিনিস আমি টের পেতাম, এবং সেটা 2 বছর বা 3 বছর আগে পর্যন্ত আমার সাথে ছিল। সেটা হচ্ছে যে লাইক আমি ঘুমাচ্ছি, আমার সময় কিছু খেয়াল থাকতো না, আমি ঘুমাই গেছি, তো ঘুমের একটা পর্যায়ে মনে হতো যে সামথিং ইজ দেয়ার। হ্যাঁ, আমি এই জন্য কয়েকদিন লাইট জ্বালায় ঘুমাইছি। তো আমার লাইট জ্বালায় ঘুমানোর অভ্যাস ছিল না, ওইটার জন্য আমার অনেক আগে থেকে তো করতে হয়েছে। সামথিং ইজ দেয়ার মানে আমি যখন ঘুমাচ্ছি তখন প্রথম মনে হতো যে কিছু একটা আছে, কিছু একটা হয়তো আমাকে পুশ করছে বা আমার পাশে শুয়ে আছে, এই টাইপের প্রথম মনে হতো এটা। তো যখন আমার এটা মনে হতো, আমি জাস্ট হাত দিয়ে নিজেকে কি করা যায় না, আসলে কেউ নাই, এটা ফার্স্টে গেল। দেন ফোবিয়াটা বাড়লো কিভাবে, নেক্সট আমার মনে হতো যে কেউ আমাকে জড়ায় ধরতেছে, এটা। তো তখন অনেক বেশি মানে অ্যানয়িং লাগতো জিনিসটা, যে হচ্ছেটা কি। তারপরে যেটা হলো যে আই ফিল লাইক কেউ আমাকে আমার নেকে প্রেস করতেছে। প্রেস বলতে কি, সেটা প্রেস এভাবে না, মানে জাস্ট উপর থেকে না। আচ্ছা, আমার মাথাটা এক হাত থেকে ধরে আর বডিটা এক হাত থেকে ধরে ভেঙে ফেলার চেষ্টা করতেছে। ওকে, লাইক এরকম জিনিসটা যে আমি এভাবে পুতুলের মতো, পুতুলের মতো একটা গুড়া কাঠ ভাঙলে যেরকম আমরা ভাঙি, এক্স্যাক্ট সেই জিনিসটা হচ্ছে যে সাপোজ একটা স্ট্যাম্প ভাঙলে আমরা যেভাবে ভাঙবো, রাইট, স্ট্যাম্প ভাঙলে বা আমরা পাটকাঠি ভাঙলে বা কঞ্চি ভাঙলে যেভাবে ভাঙবো, সেম জিনিসটা চেষ্টা করতেছে ভাঙার। মানে এটা অনেক স্ক্যারি ভাই, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এটা দূর হলো কিভাবে? এটা কি দূর হয়েছে নাকি এখনো মাঝে মাঝে হয়? না, এখন আর হয় না, দূর হয়েছে বিকজ আমি আপনি দেশের বাইরে ছিলেন তখন কি এটা হচ্ছে? দেশের বাইরে যখন ছিলাম তখন ছিল না, বাট তার আগে ছিল, তার আগে ছিল, এবং আসার পরে আর হয় নাই। বাট এটার জন্য আমি জানি না, আমার আম্মু অনেক কিছু করছে।
আমার আম্মুকে আমি শেয়ার করছি এই জিনিসটা যে আম্মু আমার এটা হচ্ছে, এবং ইভেন যাই কিছু হোক আমি আম্মুর সাথে শেয়ার করি, সুপার ন্যাচারাল প্যারানরমাল নর্মাল যাই হোক, যে আম্মু আমার এটা হয়েছে ওইটা হয়েছে। তো আম্মু আবার মাঝে মাঝে দেখা যেত যে এরকম যে জিজ্ঞেস করতো তোর কি এটা আছে, না আম্মু নাই, আচ্ছা তাহলে তুই একটু আয়। তো দেখা যেত কিছু একটা করে টাকা টাকা বা কিছু একটা জিনিস আমার গায়েটায় বুলাই টুলাই নিয়ে চলে যাচ্ছে, আমাকে বলতো না যে সে কি করতেছে বা কোথায় কি করতেছে, আমি যে শেয়ার করতাম আম্মু এটা হচ্ছে। তো আম্মু কি করতো এটা আম্মুর ব্যাপার, আমি জানি না। তো এটাও শেয়ার করছিলাম যে আম্মু আমার এটা হচ্ছে। তো ওই জিনিসটা মানে ইভেন ওটা তো ফার্স্টে আমার মনে হতো যে কেউ ট্রাই করতেছে, প্রেসার করতেছে, একটা পর্যায়ে আমি শব্দটা পর্যন্ত শুনতে পেয়েছি যে ঘাটটা নড়লে যে মট করে একটা আওয়াজ হয়, বুঝতে পারছি। মানে I was like I swallowed my tongue, এবং আমি মাঝে মাঝে উঠে যেতাম, উঠে আমার দম বন্ধ হয়ে যেত, এরকম একটা অবস্থা হতো। এবং জিনিসটা অসম্ভব রকম স্ক্যারি ছিল, মানে I was like মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ স্ক্যারি ছিল। মানে মনে হতো যে আমার কান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, মানে বুক ধরফরটা তো আসছেই, মানে ওটা প্লাস হচ্ছে আমার হেডেক ছিল, সকালবেলা প্রচন্ড হেডেক হইতো এই জিনিসটা। বুঝতে পারছি, আমি জানি না এটা পিছনে কোনো সুপার ন্যাচারাল বা প্যারানরমাল কিছু আছে কিনা, বাট আমার এই ফিলিংটা হইতো। এখন আই ডোন্ট নো কি হইতে পারে। ওই সময়টায় যে সময় প্রবলেমগুলো হতো তখন এছাড়া অন্য ধরনের মানে মেন্টাল কোনো প্রেশার ছিল তখন, ডিপ্রেশন অথবা এই ধরনের মানে কোন বয়সে, তখন বয়স কত ছিল ওই সময়টায়? 2 বছর আগে, 3-4 বছর আগে। ও বেশি দিন আগে ঘটনা। ইভেন এইটা ভাইয়া 3-4 বছর আগের, মানে এর আগেও হইতো, বাট মাঝখানে একটা গ্যাপ ছিল। লাইক ওই যে ইনসিডেন্টের পরে, মানে ছোটবেলার যে ইনসিডেন্টের পরে, ছোটবেলার ইনসিডেন্টের ওই ইনসিডেন্টের 3-4 বছর পরে এই ধরনের ঘটনা হয়েছে, আবার 3-4 বছর কোনো ইয়া নাই, তারপর আবার হয়েছে এই টাইপের আর কি, একটা গ্যাপ দিয়ে হয়েছে। শুনবে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ওনার ব্যাপারে খুবই ব্যাপার, আমি জানি না, আমি বলতে চাচ্ছিলাম না জিনিসটা। তো উনি যখন বলছেন যে এখনো প্রবলেমটা আছে, আমি বলি উনি আমাদের আরেকজন তো যিনি উইটনেস আমার, তিনি ওই যে বাইরে পোষ আছেন, যিনি আমাদের প্রথম গল্পটা বললেন। তো ওনাকে আমি বললাম যে আচ্ছা আপনি কি বলবেন আজকে, ঘটনাগুলো কি? তো ঘটনাগুলো শোনা শেষ, তারপরে আমি আবার ভিতরে আসছি, বললাম ঠিক আছে ভিতরে আমি সেট আপ করি, স্টুডিওটা ঠিক করে আপনাকে ভিতরে নিয়ে যাচ্ছি, আপনি একটু বসে ওয়েট করেন। এর মাঝখানে আপনাকে যে আমি পাইনি, তাই না? রাইট। এবং উনি যেখানে ছিলেন আরেক জায়গায় ছিলেন, আমি জাস্ট ঢোকার সঙ্গে সঙ্গে উনি বললেন যে মানে তার সঙ্গে যে আরেকজন যিনি আমাদের প্রথম গল্পটাগুলো বলেছিলেন, তিনি বললেন যে আচ্ছা উনি একটু বাইরে গেছেন। তো আমি বাইরের দিকে তাকাই, আমি জাস্ট ভাবলাম যে উনি কোথায় গেলেন, জাস্ট একটু এগিয়েছি, এগুলোর পরে আমি একটা গন্ধ পাইছি ওনার গা দিয়ে, না তাহলে এটা এখন পাওয়া যেত। খুব অদ্ভুত ব্যাপার, ইলেকট্রিক তার পুড়ে গেলে যেরকম একটা গন্ধ হয় না, যে তার পুড়ে গেলে বুঝতে পারি। আমি সঙ্গে সঙ্গে ছাদে জাস্ট আমি সিলিং এর দিকে তাকিয়েছি যে এখানে কি এসি কোনো ঝামেলা হয়েছে নাকি। আমি সেন্ট্রাল এসি ওখানে থাকে, ওখানে তাকিয়ে একটু ওপরের দিকে ইয়ে করছি, না গন্ধটা যে দিক দিয়ে আসছে, গেছি এবং ওনাকে পেয়েছি। আমি জিজ্ঞেস করেন, উনি বাইরে ছিলেন না, উনি যে জায়গায় ছিলেন আমি ওখানে জাস্ট একদম ওইখানে পৌঁছায় গেছি, গন্ধটাকে ধরে আমি ওখানে চলে গেছি। এবং আমাকে ওই ছেলেটা বলছে যে ও বাইরে গেছে, আর আমি চলে গেছি একদম পুরোপুরি গন্ধ ধরে যে না এইদিকে থাকতে পারে। আমি ওখানে গেছি এবং ওখানে দেখে আমি চমকে উঠছি। আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি আসলে বাথরুমে, আপনি বুঝতে পারছেন আমি কিছু করতে যাই নাই। এটা আপনি আমার সাথে কেন শেয়ার করেন আগে সেটা বলেন। মানে আমি স্কেয়ার্ড না, এবং আমি না মানে জাস্ট আমি কোনো কিছু না, আমি জাস্ট একদমই কোনো কিছু মনে করে বাথরুমে ঢুকি নাই। জাস্ট মানে উনিও বুঝতে পারছেন বেশ অসুস্থ নিয়ে আমরা দুজন বেরিয়ে চলে আসলাম। আবার এটা হচ্ছে আজকে একটু আগে। ইন্টারেস্টিং। ওকে, এখানে আরেকজন বলছে যে ভয় লাগতেছে, একদম ভয়ের কিছু নাই, আসলে ভয়ের কিছু নাই। মানে আমি জানি না স্মেলের আচ্ছা না আমি জানি না যে স্মেলের সাথে আসলে কিছু নাই, বাট জিনিসটা এই মোমেন্টে আমার কাছে একটু স্ক্যারি মনে হচ্ছে। আই ডোন্ট নো, বাসা গেলে হয়তো ঠিক হয়ে যাবে। বাসা গেলে অবশ্যই ঠিক হয়ে যাবে। কি বলছিস ভাই? নট রিয়েলি, অবশ্যই ঠিক হয়ে যাবে, এটা সেটাই আর কি। আই ডোন্ট নো। ঘটনা খুব ইন্টারেস্টিং লাগলো। এটা যদি ভেরি রিসেন্ট আশেপাশে কোনো ঘটনা হতো তাহলে ডেফিনেটলি আমি চেতাম ওই বাসাটায় যাই গিয়ে দেখি রাতের বেলা। আমার যেটা মনে হয় যে মানে 2 বছর আগে পর্যন্ত ওনার সাথে প্রবলেম হয়েছে, 2 বছর আগে পর্যন্ত যদি প্রবলেমটা বাসার সাথে হতো বা কিন্তু একটা কাজ করা যেতে পারে যে ওই জায়গায় গেলে হয়তো আপনারা ওই বাসাটা ভিজিট করে একটা জিনিস, ওই যেটা ভাইয়াকে শেয়ার করছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় না, বা সাথে শেয়ার করা হয় না, যেটা হচ্ছে যে পজিশন বা এই ব্যাপারগুলা, যে ব্যাপারগুলা
এগুলা তো আমি আপনাকে বলছিলাম যেটা যে এটা আসলে আমাদের আমার মা প্লাস আমার যে আন্টি তার সাথেও হয়েছে কিছু, ইভেন আমার আম্মুর যে দাদা ছিলেন মানে আমার নানা ভাইয়ের আব্বা, উনি মানে আমার শোনা আম্মুর কাছ থেকে যে উনি কিছু সুপার ন্যাচারাল ফোর্সের মানে তার কাছে অ্যাডপ্ট করা ছিল আর কি, সে কন্ট্রোল করতে পারতো বা সামথিং কিছু একটা করতে পারতো, বা সে খুব সুফি টাইপের মানুষ ছিল। জিন পোষা টোষা ওগুলো আমি বিশ্বাস করি না বা সেগুলো সে করতো না, বাট তার সাথে কিছু সুপার ন্যাচারাল ব্যাপার হয়েছে এবং সে জিনিসগুলো উইটনেস করছে এবং সে ওখানে গিয়ে বা তাদের ইভেন যখন মানুষ দেখে তখন কিন্তু মানুষ পুরো নাম হয়ে যায় যে আমি কি দেখতেছি আমার হাত পা অবশ্যই হয়ে গেছে, বাট সেই টাইপের কিছু হয় নাই। সে কিন্তু সাহস করে সেখানে যাইতো, মানে যাই দেখতো সে সাহস করে যাইতো যে ওখানে কি হচ্ছে আমি যাই, এবং যায় সেই জিনিসগুলোকে সে হ্যান্ডেল করতো। এবং তার প্রচুর ঘটনা আছে এরকম যে আম্মুর মুখ থেকে শোনা, মানে প্রচুর হাজার হাজার ঘটনা, তো বলে শেষ করা যাবে না। তো যেটা একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যেটা আমার এখন মনে পড়লো হঠাৎ করে, যে আম্মু আমাকে বলছিল একদিন আর কি যে মানে ওই যে আম্মুর যে দাদা, তো উনি ওই যে রাতের বেলা ভোর রাতের দিকে বের হতেন মানে আজানের আগে। তো আমাদের ওনার নিজের প্রচুর ছিল মানে প্রপার্টি ছিল গ্রামে, এখনো আছে। তো ওনার বিঘা বিয়ে বলে না হচ্ছে যে ঘের, হ্যাঁ ঘের টের ছিল, মাছের চাষটা হতো এটাও এই টাইপের। তো ঘেরের সাথে হচ্ছে আবার ছোট একটা নদী, ওটা কেটে আবার লাগাই দেওয়া হয়েছিল যাতে পানিটা ঘোলা না হয় বা নষ্ট না হয়, মাছের জাল দিয়ে যাতে মাছগুলো আবার বেড়ে না যায়। তো উনি আবার ওই ঘেরটার দেখাশোনা করতো, নিজেই করতো, যাইতো। তো ওই টাইমের একটা পর্যায়ে মানে সকালবেলা ভোর রাতে আজান পড়েনি এখনো, তো ওই সময়টাতে উনি একদিন গেছে। তো যাওয়ার পরে উনি একা ছিলেন, ওনার সাথে আরেকজন ছিল। তো ঘটনাটা এরকম হচ্ছে যে জাস্ট ওই যে লোকটা ওনার সাথে ছিল, উনি ওই লোকটাকে বলছে কি তুমি নৌকাটা নিয়ে একটু ঘুরে দেখো চারদিকে যে জালটা ঠিক মতো আছে কিনা, সবকিছু মানে মাছগুলো ঠিক মতো আছে কিনা বা খাবার টাবার দেওয়া হয়েছে কিনা টাইপের এই টাইপের। তো ওই লোকটা নৌকা নিয়ে বের হয়ে গেছে, ঘেরের ভিতর থেকে ঘুরে আসবে। ঠিক এই সময়টাতে মানে উনি দাঁড়ায় ছিল, যে আমার যে দাদা উনি দাঁড়ায় ছিল পাড়ে, আর ওই লোকটা ছিল হচ্ছে নৌকাতে ওই পাশে। তো উনি যেটা দেখলেন, আমার আম্মু যেটা বলছে যে উনি দেখছেন যে মানে ফানি বাট স্ক্যারি, যেটা হচ্ছে যে সামথিং ইজ ইউরিনেটিং। আচ্ছা, ঘেরটা লাইক 1 বর্গ মাইলের মতো হবে চওড়া। তো যে জিনিসটা ইউরিনেটিং মানে হিসু করতেছিল, মানে যেটা স্ট্রেট বলার যে হিসু করতেছিল, সেটার একটা পা ছিল ঘেরের একদিকে আর একটা পা ছিল আর একদিকে, এবং পুরো বডিটা সিলভার লাইটের মতো চকচক করতেছিল, এরকম একটা ব্যাপার, খুবই স্ক্যারি। এবং সে দুই পাশে দুইটা পা দিয়ে সে মানে ইট ওয়াজ ইউরিনেটিং অন দ্য ম্যান যে বোটে ছিল, এবং সেই লোকটাও ওইখানে সেন্সলেস, মানে এরকম একটা ব্যাপার। এবং তখন মানে যে আমার যে আম্মুর যা দাদু, উনি সামহাউ ডিড সামথিং, জানি না কিছু একটা করছে, যার কারণে সেই জিনিসটা বেশিক্ষণ স্টে করেনি ওখানে। এই ধরনের ছোটখাটো ব্যাপার আমাদের সাথে মানে আমাদের রাইট আমাদের জেনারেশনের সাথে অনেক কিছু হয়েছে। আমি আমার আব্বুর দিকটা জানি না, আম্মুর দিকটা জানি যে এই টাইপের রিলিজিয়াস ব্যাপার আমি জানি না, তারা হয়তো খুব রিলিজিয়াস বলে জিনিসগুলো হচ্ছে, বাট কি না এটা অ্যাকচুয়ালি মানে আমি বুদ্ধিস্টে বেসিক্যালি সুমন ভাই আর জিবরা আমার কিছু বিশ্বাস করে, আমি হচ্ছি ভেরি স্কেপটিক্যাল। রাইট, এতদিন সুমন ভাই আমেরিকা ছিল দেখে আমি খুব অভিনয় করেছি যে আমি আসলে বিশ্বাস করি, আসলে আমি খুব স্কেপটিক্যাল। সুমন ভাইয়ের সাথে আমার প্রায় ঝগড়া হয় শুনে। সো আই থিংক বুঝতে পারছি ভাই, আপনি অনেক স্ট্রেট মানে অনেক কড়া কড়া কথা বলেন না। যেটা এই আমরা যেমন বুদ্ধিস্টে চেষ্টা করেছি যে খুব পুরোনো স্টোরি আমরা ঘাটাচ্ছি না, রাইট, মোটামুটি সে 70s 60s এর পরে। এটা একটা কারণ হচ্ছে কি, তখন তো লাইফস্টাইল ডিফারেন্ট ছিল। আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, যে কোনো ফ্যামিলি দাদার আগের জেনারেশনে এরকম অ্যাটলিস্ট 20টা স্টোরি থাকে। আমি নিজে এখন আপনাকে 6টা বলতে পারবো। সেটাই আমি কিন্তু ইনভেস্টিগেশন বা কিছুর জন্য না, জাস্ট আমি জাস্ট বলছি এইসব স্টোরি আসলে ওইটাই মানে এগুলা শুনতে মজা লাগে ওই পর্যায়ে, পপস অন দ্য হেড, আর কিছু এইটাই আর কি, শুনতে মজা। বাট ইউরিনেটিং অন সামবডিজ বোট, রাইট, এটা শুনে আসলে স্ক্যার্ড হওয়ার কিছুই নেই, কিছু না। বাট জিনিসটা যিনি দেখছেন উনি তো নাই, রাইট, উনি তো নাই। আমরা যারা শুনবো আমাদের কাছে আসলে জিনিসটা মানে আমি যেমন আপনাকে বলছি যে ফার্স্টে যেটা বলছি যে ভাই আমার যেটা আসলেই মজা লাগছে মানে আসলে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে
the experience you shared. রাইট হ্যাঁ সেটাই মানে এটা তুলনা হয় I think জীবন ভাই যে বইটার নাম কি জানি? এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, এটা বিলাল ফিলিপসের বই। এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইসলাম, ওই বইটা সময় পড়ছিলাম, আমি একটু পড়ছি। সো ওখানে যেসব ইয়েটি আছে ওটার সাথে কিছু মিলেছে আপনার স্টোরিটা। আচ্ছা সো আর আমি কয়েকদিন আগে আমার এক কাজিনের একটা ঘটনা ঘটেছিল which is very similar to your story. রাইট হ্যাঁ সে যে লাস্ট শোতেই আপনি শেয়ার লাস্ট হতে শেয়ার করেছিল, it was very similar. মানে আমার একটা কাজিন ছিল, তখন আমি ক্লাস 5-এ পড়ি মনে হয়, আর সে ক্লাস 6-এ পড়ে। she suddenly fell sick. আচ্ছা And ওকে 3 মাস আমরা দেখি নাই। মানে আমি একতলায় থাকতাম, আমি জয়েন্ট ফ্যামিলি, সে দোতলায়, আমার বড় চাচা 3 তলায় থাকতো। 3 মাস ধরে ওকে আমরা অন্যান্য বাচ্চাদের we were not allowed to see her. আচ্ছা So প্রথমে আমরা শুনেছি টাইফয়েড হচ্ছে, তারপরে হঠাৎ করে একদিন আমরা দেখি যে ওর চুল নাই, আচ্ছা হাত পা জখম করা, মানে যে হোয়াট এভার ইউ সেড। টাইফয়েডের ভাই কিন্তু এটা একটা সাইড এফেক্ট, চুল না, I know. বা ব্লাইন্ডনেস, এটা সেটাই বলছি, প্রথমে শুনেছি টাইফয়েড হচ্ছে, চুল টুল নাই, হ্যান ত্যান এসে। তো প্রথমে অনেক ডাক্তার হয়েছে, দেন গ্র্যাজুয়ালি দ্যাট টার্ন ইনটু হুজুর আসা। আচ্ছা বুঝছো? এটা ভাই আপনি মনে হয় লাস্ট উইকে বলছিলেন আমার মনে হয়। ওটাই বলছি, সেটাই বলছি সিমিলার দুটো গল্প। এটার জন্য ইজ ভেরি, মানে আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। মানে এইটা ভাই এই জিনিসগুলো না আসলে সত্যি কথা বলতে কি যে যে কোনো এই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ইয়াকে রাসেল ভাইকে, যে ভাই আপনি একটা ইনসিডেন্ট ঘটলে কিন্তু এটা অনেক ধরনের এক্সপ্লেনেশন আপনি দিতে পারবেন। রাইট, এই জন্য আমরা তারা প্যারানর্মাল এক্সপ্লেনেশন দিবে, যারা সায়েন্টিফিক্যালি চিন্তা করে তারা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। এই জন্যই আমরা হচ্ছে আর এক্সপ্লেনেশনে যাব না, আমরা একটা আমি এক্সপ্লেন করতে শুনছি, আমার কাছে মজা লেগেছে যে জিনিসটা মানে আমার লাইফে ঘটেছে, আরেকটা শুনলাম, ওটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এবং মানে ওনার সাথে তোমারটাও যেটা শুনলাম যে তোমার আব্বা আম্মা এক্সট্রা রিলিজিয়াস না, নর্মাল। আমার চাচারা হচ্ছে নর্মাল রিলিজিয়াস। আচ্ছা, সো প্রথমে দেয়ার ওয়াজ আ প্রসেসর অফ ডক্টরস, দেন দেয়ার ওয়াজ আ প্রসেসর অফ হুজুর। তারপর 3 বছর একটা মানুষ যখন আসলে মানে এক্স্যাক্টলি যায় দেয়ালে, তখন কিন্তু কিছু করা থাকে না। এবং গতদিন আমি যেটা শুনছিলাম সত্যি মানে, আর আপনি যেটা বললেন আপনার সবচাইতে বড় ব্যাপার যে লাস্টে যে ঘটনাটা শুনলাম আপনার, সেটা ভয়াবহ, সেটা রীতিমতো ভয়াবহ। এনিওয়েজ আমরা আবারও একটা ব্রেকে যাচ্ছি, আর ইন দ্য মিন টাইম আপনারা আমাকে SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান তারা যেটা করবেন সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm এ ইমেল পাঠিয়ে দিতে পারেন, এবং ইমেলের সাথে অবশ্যই আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। ইমেলে আসলে বিশেষ করে আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বড় আকারে শেয়ার করার জন্য, যাতে আমরা পরবর্তীতে আপনাদেরকে ইনভাইট করতে পারি এখানে। এবং আপনাদের ঠিকানা উল্লেখ করবেন যে আপনারা কোন জায়গা থেকে লিখছেন, কোন জায়গা থেকে আমাদের ইমেল পাঠাচ্ছেন। আর আমরা এই মুহূর্তে যেটা করবো, ক্রিপ্টিক ফাইটের তেপান্তর একটা গান শুনে আসবো। সাকিব ভাই তো অনেক কড়া কথা বলবে শুরু। অনেকেই SMS পাঠাচ্ছেন বা আমাদেরকে জিজ্ঞেস করছেন, যে অনেকেই SMS পাঠাচ্ছেন, জিজ্ঞেস করছেন আমরা কোন চ্যানেলে যাচ্ছি। সো চ্যানেল লিস্ট আমরা ব্রেক থেকে এসেছি। ওকে, সো বহুত কোন চ্যানেলে যাবে এটা আমরা জানতে পারবো আফটার দ্য ব্রেক। ইয়েপ, ওকে, দ্যাট ওয়াজ জিবরান ভাই। আমরা চলে যাচ্ছি, এবং ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই SMS করতে ভুলবেন না। ক্রিপ্টিক ফাইটের তেপান্তর গানটা শুনে আসবো। Radio Fuji 88.FM. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, সাথে আছি রাসেল, এবং আমার সাথে রয়েছেন সুমন ভাই, জিবরান ভাই এবং সাকিব ভাই। আর আমরা কথা বলছিলাম বিভিন্ন, এর আগে আমাদের সঙ্গে গেস্ট ছিলেন। এখন কিছু SMS পড়তে চাই। রনি আমাদের SMS করে বলেছেন যে সুমন ভাই, আমি মাঝে মধ্যে ঘুমোতে গেলে একটু পরে অনুভব করি যে আমি কিছুটা উপরে উঠে গেছি, মানে উঠছি এরকম টাইপের মনে হয়, এবং অনেক সময় কাউকে নিয়ে উঠতে পারি এরকম মনে হয় তার কাছে, যে সে হয়তো ভেসে বেড়াচ্ছে, এরকম কিছু কিছু মনে হয় আর কি। আর স্মলভিল লিখছে মনে হয়। রিনি SMS করেছেন যে তিনি বলছেন যে চিটাগাঙে থাকি, তার লাইফে অনেক
ইন্টারেস্টিং কাহিনী আছে এবং তিনি সেটা আমাদের সাথে শেয়ার করছেন কিভাবে করবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি bhootfm@radiofurti.fm এ আপনার সেই ঘটনাগুলো জানাতে পারেন, যে কোন ঘটনাগুলো আপনি বলতে চান। আর এছাড়া আপনাকে তো ঢাকায় আসতে হবে। ঢাকা যদি আপনি আসেন এবং তাহলে আমাদের সাথে আমাদের স্টুডিওতে অবশ্যই আপনি যে কোনো সময় আপনাকে আমরা ইনভাইট করতে পারি। বাট আপনার নাম, ফোন নাম্বার সবকিছু আপনি একটা ইমেল করে দিতে পারেন, যে আপনার কি কি ঘটনা আছে, দুই একটা ঘটনা আপনি জানাতে পারেন। সাকিব লিখেছেন যে আমার এক ফ্রেন্ড আছে, তার বাড়িতে তার দাদা দাদি, খালা খালু বেশ সবাই মিলে 7 জন একবার দাওয়াত খেতে এসেছিল এবং 7 জনই কয়েকদিন পর পর এরকম ব্যবধানে মারা যায়। কি হয়েছিল সেটাই, এখন সেরকম কোনো ফানি ব্যাপার মনে হয় না আসলে। আচ্ছা, আমি এগুলো আসলে এটা মানে এটা আমি যোগ করছি, আসলে যোগ না, মানে বেসিক্যালি এটা যদি খুলে ব্যাপারটা বলেন, মানে এইভাবে শুনলে আসলে হ্যাঁ সেটাই আমার যেটা মনে হয় যে ইমেল করে দেন, একটু যদি খুলে বলেন আপনি তাহলে ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলবো যে আমরা এই মুহূর্তে আমি একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি, সেই ইমেল অ্যাড্রেসের আগে আমি একটা ঘটনা বলবো। আমাদেরকে SMS করেছেন অভিক দাস, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন তিনি ইমেল করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। পরে তিনি সেটা তার বন্ধুদের সাথে যখন শেয়ার করতে গেছেন তখন সেটা আর ঘটেনি। সেটা হচ্ছে তিনি রেগুলার তিনি ডেট উল্লেখ করেছেন। একটা হচ্ছে 8-10-2010, একটা 15-10-2010, এরকম দিনগুলোতে তিনি ভূত FM শুনেছেন এবং ভূত FM শুনেছেন রাত 3টা পর্যন্ত। প্রতিদিন 3টার সময় ভূত FM শেষ হয়ে গেছে, কিন্তু এবং লাস্টে যেদিন হয় সেদিন সে 3টার একটু আগে একটা ফ্রেন্ডকে বলছে কি ব্যাপার, ঘুমাইছিস নাকি তুই, ভূত FM শুনছিস না? বলছে ভূত FM তো শেষ হয়ে গেছে। তো আমি তো শুনতেছি এখনো। হ্যাঁ, এটা শুনে ফানি কিছু মাথায় আসছে না, আসলে ইন্টারেস্টিং লাগে। সেটাই আমার কাছে ট্রু, এটা আসলে ইন্টারেস্টিং। এবং আমি কল করেছিলাম, কল করে বলছে ভাই, তারপরে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একদিন বললাম যে সে একটা মেসে থাকে, সে বলল যে আয় আমরা 100 শুনি, এবং সেদিন আবার ঠিক সময় শেষ হয়ে গেছে। আমি বললাম যে আপনি ঘড়ি চেক করেছিলেন? হ্যাঁ ঘড়ি চেক করছি, কারণ এটা তো ভুল হতে পারে না, যখন আমি শুনছি তখন তো আমি আমার ফ্রেন্ডকে সে তো তার ফ্রেন্ডকে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে সে বলছে ভূত FM তো শেষ হয়ে গেছে, তুই কি বলছিস সেটা? ঘটনাটা এরকম। যাই হোক, আমি একটা সময় আমি একটা ইমেল অ্যাড্রেস দিতে চাই সবাইকে। আপনার একটু হয়তো যন্ত্রণা বাড়বে, কিন্তু দিয়ে দিই ইমেল অ্যাড্রেসটা। কি বলেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সেটাই, আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস আছে, শুনলেই বুঝতে পারবেন সবাই। info@bhoutist.com, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, তো এখানে আপনারা ইচ্ছা করলে করে আমরা ইমেলটা খুলেছি, সেটাই ইয়াহুতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইয়াহু তো দেখতে পাচ্ছি না, ইয়াহু না, bhoutist.com আছে। bhoutist.com, অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। এবং এইখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের এই সমস্ত যে প্যারানর্মাল সমস্ত ঘটনা যা কিছু আছে সেটা আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন, ইমেল করে জানিয়ে দিতে পারেন সরাসরি ভৌতিক স্ট্রিমকে। আর এছাড়া এখন যেটা অনেকেই আমি দেখলাম যে লাস্টে একদম যেহেতু রাত হয়ে যাচ্ছে, বলছেন যে সুমন ভাই একটা মানে জাস্ট হয় না যে বেড টাইম স্টোরির মতো একটা কিছু, বেড টাইম স্টোরি, রাইট, একটা কিছু শুনে দিয়ে। হ্যাঁ, টাইম অ্যাকচুয়ালি আমাদের হাতে খুব কম, রাইট। সো এখন আচ্ছা বলি, জি, একটা গল্প আমার মনে হয় একটু টাইম লাগলেও সমস্যা নাই, একটু আমরা টাইম আসতে শুনবো আমাদের আজকে একটা কমেডি শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়েজ, আমি একটা ছোট একটা ঘটনা বলি আগে, সেটা হঠাৎ মনে আসলো। সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড, আমার সিনিয়র ফ্রেন্ড, আমার চেয়ে 3-4 বছরের বড় হবে অ্যাটলিস্ট, উনি এখন নিউ ইয়র্কে থাকে, খুব ভালো গিটারিস্ট ছিল ইনফ্যাক্ট। ওকে, তো উনার একটা ঘটনা, সেটা হচ্ছে যে ঢাকায় থাকার সময় উনার বাবা মারা যায়। তো বাবা যেদিন মারা যায় ওই দিন উনি বাসা দিচ্ছিল। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই খুব আপসেট ছিল বাবা মারা যাওয়ার পর। রাতে যখন ঘুমাতে গিয়েছে, মানে এটার 2-1 দিন পরের ঘটনা, রাতে ঘুমাতে গিয়েছে, তখন ঘুমাতে গিয়ে তার মানে খুব অস্বস্তি লাগছিল, মানে আর স্বাভাবিকভাবে ঠিক মতো ঘুমাতে পারছে না, খুব আপসেট। সেটাই বাবার কথা মনে হচ্ছে, এটা অবস্থা। তো ঘুমাতে পারেনি, তার খুব অস্বস্তি লাগছিল, তা সে আর ওটা কারোর সাথে শেয়ার করে নাই। তার মনে হচ্ছিল কি যে বাবা তার রুমেই আছে, এরকম একটা ফিলিং হচ্ছিল আর কি। আচ্ছা, এই ঘটনাটা আমি শুনেছি এই লাস্ট 2 মাস আগে আমার সাথে দেখা হয়েছিল, তখন বললো, খুব সিরিয়াসলি বললো আর কি উনি। এবং এরকম একটা অবস্থা, তা এর পরের দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় সেম কাহিনী, আবার খুব অস্বস্তি লাগছিল, এরকম ব্যাপার। তারপর হয়েছে কি, ওই দিক দিয়ে তার বোন এসেছে, বোনের হাজবেন্ড এসেছে, যে বাবা মারা যাওয়ার পর আর কি, ওদের বাসায় ওরা ঢাকায় থাকতো না আর কি। তা আসার পর ওরা রাতে
থাকবে যেখানেই থাকবে তখন আমার ফ্রেন্ডটা বললো যে তার বোনকে বলতেছে যে তোমরা একটা কাজ করো আমার রুমে ঘুমাও, আমার একা ঘুমাতে অসুবিধা হচ্ছে, ঘুমাতে পারছি না, আমার ভয় লাগছে, তোমরা ঘুমাও, আমার কেমন অসুবিধা হচ্ছে আর কি। তো ওই রুমটার মধ্যে আবার খাট যেটা ছিল ওটা একটা ছোট একটা খাট, মানে ওখানে তাই যেটা করলো মাটিতে ফ্লোরিং করলো আর কি। তো মাটিতে বড় বিছানা করা হলো, এখানে তার বোন এবং বোনের হাজবেন্ড শুলো এবং বিছানায় সে শুয়ে আছে এবং রাত্রের বেলা এরকম শুয়ে আছে, মানে ডান পাশ ফিরে শুয়ে আছে আর কি। তো হঠাৎ করে তার মনে হলো যে তার গায়ের উপরে কিছু একটা প্রেশার করছে এরকম লাগছে আর কি। তার খুব সে বলতেছে কি ব্যাপার, আমি আজকে তো রুমে মানুষজন আছে, আমার এখন এরকম লাগতেছে কেন, মানে তো একটু পরে বুঝলো যে প্রেশারটা বাড়ছে এবং তখন